বেশ, আজকে আমাদের বায়োলজি লেকচার নাম্বার 22। আমরা কিন্তু দেখতে দেখতে হিস্ট্রি প্রায় অ্যানসিয়েন্ট কমপ্লিট, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভাল কমপ্লিট করে ফেললাম, তাই না? যা ইতিহাসের যা বাড়িতে পড়া দেওয়া হচ্ছে সেগুলো পড়ছো তো? যা নোটসপত্র দেওয়া হচ্ছে? হ্যাঁ দাদা, দেখছি, বাট দিল্লি সুলতান যেটা দিছো এটা বুঝতে পারছি না, মানে এগুলো কেন এভাবে মনে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখা কষ্ট হচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে, পড়তে হবে। আহ একটা খবর তোমাদের আমি কালকে গ্রুপে দিয়েছিলাম, তোমরা দেখেছো তো? যেহেতু হ্যাঁ দাদা, দেখছি। ওবিসি যে ক্যাটাগরি ছিল বোধহয় এ, এই ক্যাটাগরিটাকে তো হাইকোর্ট থেকে এটা বাতিল করেছে, যার কারণে নিউ রিক্রুটমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আসতে সময় নিয়ে নেবে। যে রাজ্য সরকার চাকরি দিতেই চায় না, তাদের আবার এটা একটা সুন্দর বাহানা পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা টাইম যে কবে যে বিসিএস এর নোটিফিকেশন বেরোবে এটা কিন্তু এখন বলা কষ্ট হয়ে গেল সত্যি। কারণ ইলেকশন সবে গেল, গভর্নমেন্ট ফরমেশন, এই ইকুয়েশন সেই ইকুয়েশন, আবার সুপ্রিম কোর্ট চলছে গ্রীষ্মকালীন ছুটিতে, সেটা কোর্ট খুলবে, সেখানে পিআইএল হবে, তারপর গিয়ে আবার কি হবে তার শুনানিতে, এই তো অনেকটা লেন্দি একটা প্রসেস। তো যাই হোক, এই যে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সার্বিকভাবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা আমাদেরকে নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করে নিতে হবে। তাহলে ধরে নাও যে আমরা নর্মালি যে টাইমটা পাচ্ছিলাম তার থেকে 4-5 মাস বেশি সময় আমরা আরো পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রিপারেশনটা যেন খুব নিট হয়, নিটলি আমরা প্রিপারেশনটাকে করব। ওকে, চলো। আর আমি বলেছিলাম যে সামনের মাস থেকে আমরা ক্লাসের সংখ্যা বাড়াবো। এই মাসে আমি আর ক্লাসের সংখ্যা বাড়াতে পারছি না, জুলাই মাস থেকে আমাদের ক্লাসের সংখ্যা বাড়বে। ঠিক আছে, আমরা ক্লাসের টাইমটাকে একটু বাড়িয়ে দিব, সংখ্যাটাকে। চলো, বায়োলজি যেটা যেভাবে পড়ানো হচ্ছে এটাকে ভালো করে পড়ো। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কোন চ্যাপ্টারটা শেষ করলাম বায়োলজিতে? স্কেলেটন সিস্টেম। Skeleton system. হ্যাঁ, স্কেলেটন সিস্টেম আমরা কমপ্লিট করলাম। আজকে আমরা শুরু করতে চলেছি সেন্সরি অর্গান। চলো, খাতার মধ্যে হেডিং লাগাও, সেন্সরি অর্গান। সেন্সরি অর্গানস। সেন্সরি অর্গানস, আমাদের শরীরে কতগুলো সেন্সরি অর্গানস আছে? 5টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না? 5টা। নোজ, টাং, ইয়ার, স্কিন, আই, এই হলো 5টা সেন্সরি অর্গানস আছে। তাহলে এই 5টা সেন্সরি অর্গানসের মধ্যে জ্ঞানেন্দ্রিয়, বাংলায় বলে জ্ঞানেন্দ্রিয়, এই 5টা জ্ঞানেন্দ্রিয়কে আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, চলো। সবার প্রথমে আমরা দেখব হচ্ছে নোজ। আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো, আদারওয়াইজ বাকি ডিটেলসে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমাদের হচ্ছে টাং, তারপরে রয়েছে আমাদের হচ্ছে ইয়ার, কান, তারপরে রয়েছে আমাদের স্কিন, অ্যান্ড তারপরে রয়েছে আই। এই হচ্ছে আমাদের 5টা অর্গান। চলো, সবার প্রথমে আমরা শুরু করছি হচ্ছে নোজকে দিয়ে। নোজ, নাক। নোজ থেকে কতগুলো স্পেসিফিক টপিক থেকে কোশ্চেন আছে সেটা আমরা পড়বো। ওকে, দেখো, নোজের কাজ হচ্ছে স্মেল গ্রহণ করা। হুম, এবং এটা প্রাথমিক অবস্থায় আমাদের শ্বাসকার্যের জন্য, শ্বসনের জন্য প্রাথমিক একটি অঙ্গ। হ্যাঁ, আমরা যে ভেতরে বাতাসটাকে নিচ্ছি, অক্সিজেনটাকে নিচ্ছি, যেটা আমাদের শরীরের যে মূল কাজ, সেলুলার রেসপিরেশনে সাহায্য করছে, সেটার মূল কাজের প্রাথমিক অঙ্গ হিসাবে নোজকে বলছি। বাট নোজের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে, লেখো, ইটস ওয়ার্ক, ইটস ওয়ার্ক ইজ টু স্মেল, ইটস ওয়ার্ক ইজ টু স্মেল। এর কাজ হচ্ছে স্মেল নেওয়া, গন্ধটা নেওয়া। ঠিক আছে, নাকের মধ্যে একটা, যে নাকের মধ্যে যে লোমগুলো থাকে না, সেই নাকের লোমগুলোকে বলা হয় নস্ট্রিল।
নস্ট্রিলস বলা হয়, নস্ট্রিলস। আর এই নস্ট্রিলসের কাজ কি? নস্ট্রিলের কাজ হচ্ছে আমরা বায়ুমণ্ডল থেকে যে বাতাসটা গ্রহণ করছি, সেই বাতাসের মধ্যে অনেক প্রকারের ডাস্ট পার্টিকেল থাকে, ধুলো থাকে, ময়লা থাকে, সেগুলো যাতে ভেতরে প্রবেশ না করতে পারে বেশি মাত্রায়, সেই জন্য নস্ট্রিল হেল্প করে। তাহলে নস্ট্রিলের কাজ হচ্ছে এয়ার ডাস্টকে ফিল্টার করা, হ্যাঁ, অর্থাৎ ফিল্টার্স এয়ার ডাস্টকে ফিল্টার করে। ওকে, আচ্ছা। এবার একটা কথা, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আমাদের নাক, নোজ, এই ব্রেইনে নোজ থেকে ব্রেইনে গন্ধটা যে পৌঁছায়, সেটা কোন নার্ভের মাধ্যমে পৌঁছায়? তোমরা একবার নোজ থেকে স্মেলটা ব্রেনে পৌঁছানোর জন্য যে নার্ভটা কাজ করে সেটাকে বলা হয় অল ফ্যাক্টরি নার্ভ। অল ফ্যাক্টরি নার্ভ, মিনিট, নার্ভটার নাম হচ্ছে অল ফ্যাক্টরি নার্ভ। অল ফ্যাক্টরি নার্ভ হচ্ছে আমাদের নোজ থেকে ব্রেইনে স্মেলটাকে ক্যারি করে। যদি অল ফ্যাক্টরি নার্ভ আমাদের ডিফেক্ট হয়, অর্থাৎ যখন আমাদের সর্দি লাগে, যখন আমাদের ঠান্ডা সর্দি লাগে না, অর্থাৎ যখন আমাদের রাইনো ভাইরাস দ্বারা আমরা যখন অ্যাটাকড হই, তখন এই অল ফ্যাক্টরি নার্ভ তার কাজ করাটা বন্ধ করে দেয়। আবার এই যে যে কোভিড সিচুয়েশন চলে গেল, সেই কোভিড প্যান্ডেমিকে কোভিড যে করোনা ভাইরাস ছিল, সেই করোনা ভাইরাস অল ফ্যাক্টরি নার্ভকে এফেক্ট করত, যার কারণে আমরা গন্ধ পেতাম না। তাহলে অল ফ্যাক্টরি নার্ভ হচ্ছে নোজ থেকে ব্রেইনে স্মেলটাকে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এটার। এবার তোমাদের একটা কথা বলি, আমাদের নাকের মধ্যে যদি যদি মোর অর লেস 50 সেকেন্ডস, 50 সেকেন্ডসের বেশি সময় ধরে যদি একই গন্ধ আমাদের নাকে আসতে থাকে, তখন নাক কি হয়, কাজ করা বন্ধ করে দেয়। ঠিক আছে, অলফ্যাক্টরি নার্ভটা কাজ করা বন্ধ করে দেয়। আর যখন অলফ্যাক্টরি নার্ভ কাজ করা বন্ধ করে দেয়, তখন সেই গন্ধটা আমরা আর পাই না। এটা খুব ভালো একটা উদাহরণ দিই। আমরা যখন বাড়ির বাইরে বের হই, যখন আমরা, তখন আমরা আমাদের বিভিন্ন সময় পাবলিক টয়লেটসে যাওয়ার একটা প্রয়োজন হয়, তাই না? সেই পাবলিক টয়লেটসে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা প্রচুর দুর্গন্ধ পাই, তাই না? কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবে উইদিন 1 মিনিট, মানে 50 সেকেন্ডসের আশপাশ, দেখবে যে আমরা সেই নাকে সেই গন্ধটা সেভাবে পাই না যেভাবে শুরুতে পেয়েছিলাম। এটা কেউ লক্ষ্য করেছো? ভাইয়া মেরি, এটা কেউ লক্ষ্য করেছো কখনো? হ্যাঁ দাদা, পাওয়া যায় না। হ্যাঁ, এটাই, এই জন্য এই নোটস একটু লিখে রাখো, কারণ স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এসছে এখান থেকে, এই জন্য লিখিয়ে দেওয়া। লেখো, একই স্মেল, আমি লিখছি না, তোমরা লেখো, একই স্মেল নাকে কন্টিনিউয়াসলি প্রবেশ করলে, একই স্মেল নাকে কন্টিনিউয়াসলি প্রবেশ করলে অল ফ্যাক্টরি নার্ভ কাজ করা বন্ধ করে দেয়। নাকে কাজ করা বন্ধ করে দেয়। এটাও কিন্তু ভগবানের বিরাট একটা সৃষ্টি। কারণ আমাদের পরিস্থিতি এমন হয় কখনো কখনো, যখন আমাদের দুর্গন্ধযুক্ত কাজ করতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো বাড়িতে কোথাও ইঁদুর মরলো বা বেড়াল মরলো, এরকম হয় না? গ্রামের দিকে এটা হয়, শহরের দিকেও হয়। তো এটা হলে কি সেগুলোকে ফেলতে হবে, এখন তার কাছে যাওয়াই দুষ্কর। কিন্তু কিছু সময় তার কাছে থাকলেই দেখবে যে সেই গন্ধটা নাকে আমাদের সয়ে যায়, আমরা বলি নাকে সয়ে গেছে। আসলে নাকে সয়ে যায় না, অলফ্যাক্টরি নার্ভটা সেম স্মেল যদি কন্টিনিউয়াসলি প্রবেশ করতে থাকে, তাহলে অলফ্যাক্টরি নার্ভ সেটা কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে আমরা রিলিফ পাই। ওকে, যাক, এইখানে এই পর্যন্তই নোজ সম্পর্কে বলবার ছিল। এরপর আসো সেকেন্ড আমাদের অর্গান, দ্যাট ইজ টাং। সো মে আই রাব ইট? মুছে দেবে এটা? হ্যাঁ দাদা। বেশ, নেক্সট হেডিং লাগাও, টাং। টাং, আচ্ছা, আমি মাঝে একটুখানি কথা বলে দিই,
কারণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে যে ভাই বোনেরা আমার এখানে পড়ছে, আমি কাউকে ডিমোটিভেট করার জন্য কথা বলছি না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যাদের ম্যাথ আর ইংলিশ মোটামুটি ওকে আছে, হ্যাঁ, তারা কম বয়স যেহেতু, তারা কিন্তু এসএসসির জন্য টার্গেট করতে পারে। এসএসসি মানে স্টাফ সিলেকশন, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, যা কিছু হোক, এটা করতে পারো। কিন্তু যদি কেউ মনে করো যে আমার ম্যাথটা অত বেশি ভালো নয় বা আমার ইংলিশটা অত বেশি ভালো নয়, যদি এমন মনে হয় কারো, শিখতে তো হবেই সব ক্ষেত্রেই, তাহলে আমি বলবো যদি ম্যাথ আর ইংলিশে বেশি আমরা উইক, মানে বেশি যদি এক্সপার্ট না হই, বা ম্যাথ ইংলিশে যদি আমার কাছে সত্যি কঠিন লাগে, তাহলে ভাই আমি একটাই সাজেশন তোমাদের জন্য দেব, চোখ কান বুঝে ডাব্লিউবিসিএস এর জন্য লেগে থাকো, চোখ কান বুঝে। বাকি ম্যাথ ইংলিশ তো আমরা এখানে করবো, ইটস ওকে, নো প্রবলেম। যদি আমি ক্লাসের টাইম না পাই, আমি রেকর্ডেড ক্লাসও দিয়ে দেবো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ম্যাথেরও রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, ইংলিশেরও রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো। হ্যাঁ, বাকি লাইভ ক্লাস আমি রাখলাম, এটা আমি ভেবেছি, যেহেতু ম্যাথ ইংলিশের ক্লাসটা ডিলে হচ্ছে। তো তোমরা কি চাও যে আমি ম্যাথ আর ইংলিশের ক্লাসটা তোমাদের দিয়ে দিই প্লেলিস্ট? একটু বলো দেখি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, ভালো হবে তাহলে। ভালো হবে। হ্যাঁ স্যার দিদি। তাহলে আমি এক কাজ করছি, আমি আজকেই তোমাদেরকে ম্যাথ আর ইংলিশের রেকর্ডেড ক্লাস, কোনো একটা প্রিভিয়াস ক্লাসের হয়তো রেকর্ডেড ক্লাস আছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো। বাকি পরে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি স্পেশাল ক্লাস করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই স্পেশাল ক্লাস, অর্থাৎ এই ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন্সগুলো বেছে, কিন্তু প্রাথমিক ধারণাটা তোমাদের তৈরি হোক। তাহলে ম্যাথ আর ইংলিশের রেকর্ডেড ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, ওকে? বাকি এই সাজেশনটা কিন্তু খুব ভালো করে নাও, ওকে? দাদা স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি যে আমি স্যার আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, হ্যাঁ। কিন্তু আমার অঙ্কে কোনো সমস্যা হয় না, শুধু হুম। সিলেবাস শেষ করলে হয়ে যাবে, কিন্তু স্যার আমি ইংলিশে কিচ্ছু পারি না, আমি কোন লাইনে কাটবো? হ্যাঁ, আমি সেটাই বলছি যে ম্যাথ ইংলিশের আহ, ভালো প্রশ্ন করেছো। তাহলে আমি আমার আমার জীবন থেকে আমি আমার জীবনের কাহিনীটা তোমাদেরকে বলি, ঠিক আছে? দেখো, মানে দু নৌকায় পা দিলে যে সমস্যাটা হবে, আমি আমার জীবন থেকে তোমাদেরকে বলছি, আমি কাউকে ডিমোটিভেট করতে চাই না। ক্লাস রেকর্ড হচ্ছে, ভবিষ্যতে এই ক্লাস ইউটিউবেও যাবে, সো একদম ওপেন আমি বলছি। দেখো, আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 2015, ওকে? গ্র্যাজুয়েশন 2013, ঠিক আছে? 2015-এ আমি মাস্টার্স কমপ্লিট করেই, আর তার মধ্যে 2015-এ আমি দুটো পরীক্ষা ক্র্যাক করেছিলাম। এক হচ্ছে প্রাইমারি টেট, হ্যাঁ, প্রাইমারি টেট কোয়ালিফাই করেছিলাম, আর সাথে ডাব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করেছিলাম। ডাব্লিউবিসিএস প্রিলিমস, বুঝতে পারছো? 2015। আমি হচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার ইংলিশ হচ্ছে সাবজেক্ট, তার মানে আর্টস থেকে আমি এসেছি, ইংলিশ আমার পড়েছি। তাহলে 2015-তে আমার প্রাইমারি টেট কোয়ালিফাই হলো, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই হলো। তখন আমি যদি সেই সময়ের থেকে কন্টিনিউয়াসলি যদি এই ডাব্লিউবিসিএস এর দিকেই থাকতাম, ডাব্লিউবিসিএস এর দিকেই আমি যদি থাকতাম, আর শুনে নাও, আমাদের সময় মাধ্যমিকে অঙ্কে মানে 20 পেলেই পাস হতো, কারণ গ্রুপ টোটালে পাস হতো আমাদের সময়। আমার 2008-এ মাধ্যমিক, মানে ক্লাস 10, ওকে? তো আমি অঙ্কে 23 পাওয়া ছাত্র, একবার ভাবো, আমি অঙ্কে 23 পাওয়া ছাত্র, মাধ্যমিকে আমি অঙ্ক 23 পেয়েছিলাম, গ্রুপ টোটাল ছিল বলে তাই বেঁচে গেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, নাহলে আমাকে আবার পরীক্ষা দিতে হতো, এমন একটা পরিস্থিতি। তো 2015-এ এই দুটো পরীক্ষা পাশ করার পরে, তখন বুঝতেই পারছো সবে মোটামুটি 20-21 বয়স হবে সেই সময় বোধহয়। আমি ভাবলাম যে আমাদের একটা দাদা ছিল, সেই দাদা আমাকে সাজেশন দিল যে ভাই এগুলো তো তোর হয়ে যাবে, তুই একটু এসএসসির দিকে দেখতে, একটু খাটতে পারিস কিনা। তখন কিন্তু আমি এসএসসিতে মুভ করলাম। এসএসসিতে মুভ করে দেখলাম যে এসএসসি মানেই হচ্ছে ম্যাথ, একটা সময় ছিল, এখন অবশ্য নেই, এখন অনেকটা জিকে নির্ভর হয়েছে এসএসসি, এখনকার কথা বলছি, কিন্তু তখন এসএসসি মানেই ম্যাথ আর ইংলিশ, এসএসসি মানে ম্যাথ আর ইংলিশ। তো ইংলিশ আমাকে সাধারণত পড়তে হতো না, কারণ যা আমি পড়ে এসছি, ভোকাবুলারি সেগুলো দিয়েই কাজ চলছে, গ্রামার তো অলরেডি রয়েছেই।
তাহলে ইংলিশ আমাকে পড়তে হয়নি কোনোদিন কম্পিটিশনের লাইনে, আমাকে তৈরি করতে হবে ম্যাথটা। বিশ্বাস করবে না, আমি একদম অন্ধের মতো আমার জীবনের 2 ইয়ার্স আমি এই ম্যাথকে দিয়েছি, বুঝতে পারছো? তারপর নিজেরা অ্যানালিসিস করবে, আমার গল্পটা শোনো। 2 বছর 2017 পর্যন্ত 2 বছর ম্যাথকে দিয়ে আমার কিন্তু পরপর সিজিএলে গিয়ে আমি একবার 17-র জন্য একবার 19-এর জন্য কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কোয়ালিফাই করতে পারলাম না। তারপর আমি সিজিএল থেকে বেরিয়ে এসে আবার আমি ডব্লিউবিসিএসে আসলাম। ডব্লিউবিসিএসে এসে 2017-এ প্রিলিমস কোয়ালিফাই করে ইন্টারভিউ দিলাম, মেন্স কোয়ালিফাই করে ইন্টারভিউ দিলাম। তারপর 2019-এ প্রিলিমস কোয়ালিফাই করলাম, তার মধ্যে কিন্তু 18 আমি পাসই করতে পারিনি। 18 সালে প্রিলিমস আমার কোয়ালিফাই হয়নি। 2019-এ আমি আবার প্রিলিমস কোয়ালিফাই করলাম, মেন্স কোয়ালিফাই করলাম, ইন্টারভিউ দিলাম। কিন্তু এখানে আমার মোটামুটি এখানে 45 মার্কের মতন ছিল, 492 বোধহয় ছিল গ্রুপ সিতে। আর এইখানে কত মার্ক ছিল আমি জানি না, ভুলে গেছি। এইটার পরেই না প্যান্ডামিক চালু হয়ে গেল, বুঝতে পারছো আমার কথাটা? তাহলে আমি যদি এই 2015 যখন এই বিসিএসটাকে প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম, মেন্স হয়নি সেবার আমার, সেই সময় যদি আমি এইটাতেই লেগে থাকতাম তাহলে আজকে কিন্তু আমি কোনো অফিসার হতাম। আমার কথা কি বোঝা যাচ্ছে? সেই ক্ষেত্রে আমি ম্যাথে এসেছি। এবার এই ম্যাথটা আমি যে কমপ্লিট করেছি, ম্যাথটা আমি যে শিখেছি, অঙ্কে 23 পাওয়া ছাত্র মাধ্যমিকে, আজ আমি ম্যাথের সমস্ত ক্লাসই করাচ্ছি, অ্যাডভান্স থেকে শুরু করে অ্যারিথমেটিক থেকে শুরু করে এভরিথিং সব কিছু পড়াচ্ছি। তার মানে আমি শিক্ষক হবার জন্য যোগ্য হয়েছি, কিন্তু নিজে চাকরি পাওয়ার জন্য যে এফার্ট আমার দেওয়ার দরকার ছিল এই সময়গুলোতে, সেটা কিন্তু আমি দিতে পারিনি, কারণ একটা সাবজেক্টকে ফোকাস করে ফেলেছিলাম যে। তাহলে আমি যে ভুলটা জীবনে করেছি, আমি চাইবো না তোমরা কেউ এই ভুলটা করো। এই জন্য আমি বলছি যে দেখো, ডব্লিউবিসিএস পরীক্ষা আজও বলছি, সব থেকে সহজ একটা চাকরির পরীক্ষা। কারণ এইখানে চোখ কান বুঝে শুধু জিএসটাকে পড়ে যাও। কিন্তু ইদানিং কালে আফটার 2020 সালের পর থেকে বা 2020 সালের মেন্সের কোয়েশ্চেন দেখে এটা রিয়েলাইজেশন হয়েছে যে ডব্লিউবিসিএস করতে গেলেও তোমাকে এখন ম্যাথে একটুখানি নলেজেবল হতে হবে। তার মানে ম্যাথটা সেই সিজিএল লেভেলের ম্যাথই কিন্তু ডব্লিউবিসিএস এর মেন্সের চলে আসছে পরীক্ষাতে। তাহলে আমরা যদি ডব্লিউবিসিএস কে ফোকাস করি, তাহলে ম্যাথ তো আমাকে সিজিএল লেভেলেই করতে হচ্ছে, জিকে জিএসও পড়তে হচ্ছে। তাহলে ডব্লিউবিসিএস লেভেলে পড়লে আমারটা কি হচ্ছে, কম্বাইন্ড একটা প্রিপারেশন তৈরি হচ্ছে। আর বাকি যখনই আমি এসএসসিতে চলে যাচ্ছি, তখন কিন্তু এই ডব্লিউবিসিএস এর যে জিএস এর যে চাপটা, সেটা কিন্তু কমবে। কারণ এসএসসিতে যে জিকে গুলো জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর ফ্রম স্ট্যাটিক পার্ট অফ জিকে, স্ট্যাটিক জিকে জিজ্ঞেস করা হয়। কোন রাজ্যের নাচ কি, কোন রাজ্যের গান কি, কোন রাজ্যের অনুষ্ঠান কি, এই সমস্ত, কোন রাজ্যে কোন পাখি আছে, কোন জায়গায় কোন ন্যাশনাল পার্ক আছে। আর যেটা আমরা হিস্ট্রি, ইকোনমিক্স, এখান থেকে খুব অল্প বিস্তর কোয়েশ্চেন্স আছে। তো যার কারণে আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি ডব্লিউবিসিএসটাকে টার্গেট করে তোমাদের প্রিপারেশনটা করো, তাহলে দেখবে সিজিএলটা, এসএসসিটাও ক্লিয়ার হবে, সাথে বিসিএসটাও ক্লিয়ার হবে। ওকে? আর সেই ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে ম্যাথ আর ইংলিশ, ওই জন্য বললাম যে একটুখানি যদি কম থাকে কোনো আপত্তি অসুবিধা নেই, এটা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো। যেমন আমি তো বলি যে আমার ছেলে মেয়েদেরকে যে ইংলিশে অন্তত 100-তে 90 পাওয়ার মতন যোগ্যতা আমি তৈরি করে দেব, এটুকুন আমার গ্যারান্টি। ইংলিশ বলো, ম্যাথ বলো, জিকে জিএস যাই বলো না কেন। কিন্তু তবুও নিজের থেকে নেওয়ার একটা ব্যাপার থাকে না, যে আমি কতটুকু নিতে পারবো, বুঝতে পারছো তো? সো এই ক্যাপাবিলিটি নিজের মধ্যে এনে ভাবনা চিন্তা করে পড়াশোনার জন্য প্রিপারেশন নাও। ওকে? আমি কোনোটা দিতে বারণ করছি না, বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো, তারা এসএসসিতে একটু ভালো রেজাল্ট করতে পারবে, এসএসসিতে তাদের ভালো ফল হবে। কারণ এসএসসি ম্যাথটা যদি একটু কম দেখতে হয়, অন্যান্য সাবজেক্টে সময়টা বেশি দিতে পারবে। বাকি দাদা, হ্যাঁ বলো। বলছি আমার ম্যাথস আর ইংলিশটা তাও হয়ে যাচ্ছে, কিন্তু জিকে তে আমার আমি পারছিই না। একদম 25টার মধ্যে 6টা কি 7টা আমার ঠিক হচ্ছে। হ্যাঁ। তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে? হ্যাঁ, আমি সায়েন্স থেকে। এই তো দেখেছো, আমি যেটা বললাম এতক্ষণ সেটাই হলো এটা ব্যাপার। তো এই জন্য বলছি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এসএসসিটা খুবই ফলপ্রসূ।
কিন্তু সেই ক্ষেত্রে ডব্লিউবিসিএসটা তাদেরকে একটু পরিশ্রম করতে হবে, ডব্লিউবিসির জন্য একটু পড়তে হবে। সো তোমার জন্য আমি যেটা বলবো, তুমি এসএসসিটাকে খুব কনসেন্ট্রেশনের সাথে করো, এসএসসিটা, ঠিক হ্যাঁ আছে? দাদা, ওটাই আমার টার্গেট। কিন্তু আমি মানে জিকেটা কিভাবে করবো বুঝতেই পারছি না। যেরকম ভাবে কোয়েশ্চেন আসে এবার ডব্লিউবিসিএস এর যেরকম হিস্ট্রি সেগুলো অন্যরকম, আর যেরকম হ্যাঁ, আসে এসএসসি তে ওটা আবার অন্যরকম। একদম। এই তোমার এসএসসিতে নোট খুব গুলো আমি ইজি পড়ছি কিন্তু কোয়েশ্চেন ওরম টাইপের একটাও কোয়েশ্চেন আসে না, আসে না। মানে হিস্ট্রি থেকে। ঠিক। হুম। একদম এসএসসিতে একদম সাদামাটা ইতিহাসের একদম বেসিক বেসিক কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হ্যাঁ, হয়। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মানে সায়েন্স থেকে যে আসে হুম, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আসে। একদম তারপর একদম। জিওগ্রাফিও সেম, হুম হুম। ওই আর্থকুয়েক ওই সব, হ্যাঁ, মানে ঠিক। একটু লেভেলটা অন্য রকমের আসে কোয়েশ্চেনটা। হ্যাঁ, স্ট্যাটিক তো আসে ঠিক আছে, ওই যে 3-4টে স্ট্যাটিক থাকে, কিন্তু মেন যে কোয়েশ্চেন্স গুলো একটুখানি ডিফারেন্ট ওয়েতে, যেমন বায়োলজি থেকে কোয়েশ্চেন আসে, সেটাও মানে নতুন যে হলো টেকনোলজি, সেই টেকনোলজি বেসড কোয়েশ্চেন আগের হ্যাঁ, বার হ্যাঁ। যেমন সিজিএল এসেছিল হুম দেখলাম। হুম হুম হুম। তো ওটাই আমি ভাবছি ওটা কিভাবে করবো, আমি জিকেটা নিয়ে খুব টেনসড। সিএ বেসড। তোমাকে আমি একটা বই কিনতে বলেছিলাম, তো হ্যাঁ যেহেতু দাদা, তুমি বই কয়েকটা কিনে ফেলেছো, ওগুলো তো লাগবেই পড়তে, কিন্তু তোমাকে আরেকটা বই কিনতে বলেছি, ওই বইটা একটু আমি এসএসসির একটা জন্য কিনে নাও। এসএসসির ওই প্রিভিয়াস ইয়ার কিনেছিলাম, ওই জন্য ভাবছিলাম কি এখনই কিনবো, মানে আগের বছর কিনেছিলাম। হ্যাঁ, ওই আহ, কোশ্চেনগুলো একবার পড়ো, ওইখান থেকে একটু পড়ো। আর সিএটাকে একটু বেশি নজর দাও, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে, ঠিক আছে? মানে সিএটা আমি কিভাবে পড়বো দাদা, ওটাই সিএটা বুঝছি না। সিএটার জন্য তোমাকে মোটামুটি অ্যাচিভার্স তো রাখতেই হবে সাথে, অ্যাচিভার্স অ্যাচিভার তো বাংলা বাংলা। বললে। আচ্ছা, তুমি তাহলে ইংরেজিতে করলে প্রতিযোগিতা দর্পণটা পড়ো, প্রতিযোগিতা আচ্ছা। দর্পণটা নাও, ঠিক আছে? হুম। প্রতিযোগিতা আর দর্পণটা মান্থলি এটা কালেক্ট করো, প্রতিযোগিতা দর্পণ। আর বাকি দেখবে অনেক ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই থাকে, বাট প্রতিযোগিতা দর্পণটা মোস্ট রিলায়েবল বুক। ওকে, বাট অন্যান্য কিছুও তুমি নিতে পারো, আচ্ছা দাদা। ঠিক আছে? দৈনিক নিউজ পেপার পড়ার কোনো দরকার নেই, বিসিএস এর ক্ষেত্রেও তাই, দৈনিক নিউজ হ্যাঁ, পেপার ওটা পড়ার কোনো পসিবলও প্রয়োজন হয় নেই। না। হ্যাঁ, ঠিক আছে, যাক। এই আলোচনাগুলো নিজেরা একটু নাও, এবং আমি চাইবো যে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথ ইংলিশ যাদেরকে একদম ওকে ওকে আছে, তাই একটুখানি এফর্ট দিলেই এসএসসিটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর সত্যি কথা বলতে দেখবা এসএসসিতে দেখবা যে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, হিন্দিতে যারা রয়েছে, তারা দেখবে বিভিন্ন ক্র্যাশ কোর্স টোর্স ইত্যাদি ইত্যাদি করায়। হ্যাঁ, ওখান থেকেও তোমরা একটা কোর্স নিয়ে নিতে পারো যারা এসএসসির জন্য ভাবছো, বাট ওটা করে বিসিএস এ কিন্তু কোনো লাভ হবে না, হ্যাঁ দাদা। 1 মাসের বা 1.5 মাসের একটা কোর্স করে। ওকে, চল, তাহলে এবার আমরা আসছি টাং, এইটা সম্পর্কে আমাদের আলোচনা হবে। টাং হচ্ছে, এর কাজ কি? টাঙের কাজ হচ্ছে, দেখো টাঙের তো খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা যে আমাদের গলা থেকে, হ্যাঁ, আমাদের ল্যারিংসের মাধ্যমে যে সাউন্ড প্রডিউস হচ্ছে, সেই সাউন্ডগুলোকে রূপদান করা কাজ হচ্ছে জিভের। তার সাথে জিভের আরেকটি অন্যতম কাজ আছে, সেটা হচ্ছে টু আইডেন্টিফাই টেস্ট। এর কাজ হচ্ছে টু আইডেন্টিফাই টেস্ট, টেস্টটাকে আইডেন্টিফাই করা হচ্ছে এর কাজ। ওকে, এবার এখান থেকে জিজ্ঞেস করে যে আমাদের জিভে কটা মাসেল থাকে। তো মাথায় রাখবা যে টাং মাসেলের কথা যদি বলা হয়, তো টাং মাসেলসের সংখ্যা হচ্ছে 8টি, 8খানা টাং মাসেলস আছে। এই 8খানা টাং মাসেলসকে না দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় ইন্ট্রিনসিক মাসেল, একটা এক্সট্রিনসিক মাসেল। একটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেলস। অর্থাৎ ইন্ট্রিনসিক মাসেলস 4টি, আর এক্সট্রিনসিক মাসেলস হচ্ছে 4টি। এই হলো 8টা মাসেলস রয়েছে। ইন্ট্রিনসিক মাসেলটা কি জানো? ইন্ট্রিনসিক মাসেলটা হচ্ছে আমাদের পুরো জিভের মধ্যে এরা থাকে, জিভটাকে শেপ প্রদান করে। হ্যাঁ, এই মাসেলের কাজ হচ্ছে টু প্রোভাইড শেপ টু দ্য টাংকে এরা শেপ প্রোভাইড করে, শেপ দেয়। আর এক্সট্রিনসিক মাসেলের কাজ কি? এক্সট্রিনসিক মাসেলের কাজ হচ্ছে আমরা জিভটাকে যে মুভ করছি, বিভিন্নভাবে যে জিভটাকে মুভমেন্ট করছি, কথা বলার সময়, খাবার সময়,
তো জিভের মুভমেন্টের জন্য এই এক্সট্রিনসিক মাসল কাজ করে। এটা কি করে? হেল্পস ইন মুভমেন্ট অফ টাং। এটা টাঙের মুভমেন্টে সহযোগিতা করে। ওকে, এক্সট্রিনসিক মাসলস গেল। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আর কি বলবো? হ্যাঁ দেখো, এই যে টাঙের মাসেলের কথা যে বললাম না, 8 প্রকার মাসেল, এই মাসেলটা যাতে ঠিকঠাকভাবে কাজ করে, হ্যাঁ জীব তো আর এমনি এমনি কাজ করে না, নিশ্চিত রূপে ব্রেন থেকে এদের কিছু ইশারা আসে। এই যে আমি কথা বলছি, আমি কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করছি সেগুলো আমার জিভ তৈরি করছে। তাহলে এই যে জিভের মুভমেন্ট হচ্ছে, এটার জন্য আমাদের এক ধরনের নার্ভ আছে, যে নার্ভকে বলা হয় হাইপোগ্লোসাল নার্ভ। এই হাইপোগ্লোসাল নার্ভের কাজ হচ্ছে জিভের যে মাসেলগুলো আছে সেটার মুভমেন্টে কন্ট্রোল করা। তাহলে লিখে রাখো যে হাইপোগ্লোসাল নার্ভ controls muscles that move the tongue অর্থাৎ আমাদের জিভকে মুভ করার জন্য যে সমস্ত মাসেলস রয়েছে তাদেরকে এই হাইপোগ্লোসাল নার্ভ কন্ট্রোল করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আরেকটা, আমাদের টাং থেকে এই কোনো টেস্ট সেটা ব্রেনে গিয়ে পৌঁছাবে। কার মাধ্যমে পৌঁছাবে? আমাদের টাং থেকে ব্রেনে স্বাদটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নার্ভ আছে, সেই নার্ভটাকে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ফ্যারেঞ্জিয়াল নার্ভ। ফ্যারেঞ্জিয়াল নার্ভ। তাহলে ফ্যারেঞ্জিয়াল নার্ভের কাজ কি? টাং থেকে টেস্টটাকে ব্রেনে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ফ্যারেঞ্জিয়াল নার্ভের। আর জিভের মধ্যে যে মাসেলসগুলো রয়েছে সেই মাসেলসগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভের। ক্লিয়ার? এই জায়গা থেকে এটা প্রশ্ন করে। আরেকটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে, যেমন এটা আমাদের জিভ যদি হয়, এটা জিভের অগ্রভাগ, এটা জিভের মাঝের ভাগের আগে, এইটা হচ্ছে মধ্যভাগ, আর এটা হচ্ছে শেষ ভাগ। তো জিভের অগ্রভাগ যেটা, এইখানে আমরা সুইট স্বাদ পাই। সেকেন্ড পার্ট যেটা, এখানে আমরা সল্টের স্বাদ পাই। 3 নম্বর পার্ট যেটা, সেটা সাওয়ার টকের স্বাদ পাই। আর ফোর্থটা আমরা বিটার স্বাদ অর্থাৎ তিক্ত স্বাদটা এখান থেকে আমরা পাই। ওকে, এটা আমরা যদিও প্রিভিয়াসলি এটা পড়েছি। তো টাং সম্পর্কে এইটুকুনি বলবার ছিল। মিলিয়ন্স টেস্ট বার্ডস আমাদের জিভে থাকে। আমাদের জিভে স্বাদ করুক, বাংলায় যেটাকে বলে স্বাদ করুক, ইংরেজিতে বলা হয় টেস্ট বার্ডস। মিলিয়ন টেস্ট বার্ডস আমাদের জিভে রয়েছে। ওকে, তারা স্বাদটাকে গ্রহণ করে ফ্যারেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে সেটাকে ব্রেনে পাঠায়। চলো, এরপর আমরা তাহলে যাব কোথায় না? এরপর আমরা যাব হচ্ছে ইয়ার, কানকে দেখবো। সো মে আই রাব ইট? মুছে দেবো? হ্যাঁ দাদা। ওকে, চলো ইয়ার, কান। আমরা যখন কানের কথা বলছি তখন কানকে আমরা 3টে পার্টে ভাগ করব, আউটার পার্ট, মিডিল পার্ট আর ইনার পার্ট। কানকে 3টি ভাগে ভাগ করো। একটা হচ্ছে আউটার পার্ট, একটা হচ্ছে মিডিল পার্ট, আর একটা হচ্ছে ইনার পার্ট। এই হচ্ছে 4 প্রকার, আউটার পার্ট, মিডিল পার্ট, ইনার পার্ট। এর পয়েন্ট এখানে, এর পয়েন্ট এখানে, এর পয়েন্ট এখানে লিখব। তো দেখো, আউটার পার্টের কথা যদি বলি, আউটার পার্টটার মধ্যে কি পাওয়া যায়? দেখো, অডিটরি ক্যানাল যেটা রয়েছে, সেই অডিটরি ক্যানাল এখানে আমরা দেখতে পাই। এবং এর কাজটা কি? এর কাজ হচ্ছে সাউন্ডটাকে মিডিল পার্টে, হ্যাঁ মধ্যকর্ণে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, বাংলায় যদি বলে এটাকে বলা হয় বহিঃকর্ণ,
এটা মধ্যকর্ণ, এটা অন্তঃকর্ণ। ওকে, তাহলে সাউন্ডকে আউটার পার্ট থেকে মিডিল পার্টে নিয়ে যাওয়ার জন্য একটা ক্যানাল আছে, যে ক্যানালটাকে বলা হয় অডিটরি ক্যানাল। সেই অডিটরি ক্যানাল এখানে থাকে। এবং মনে রাখবে আউটার পার্ট অফ দ্য ইয়ার, এইখানেই আমরা ওয়্যাক্স গ্ল্যান্ডকে দেখতে পাই। ওয়্যাক্স গ্ল্যান্ড মানে কানের মধ্যে যে ওয়্যাক্স তৈরি হয়, সেই ওয়্যাক্স গ্ল্যান্ড এখানে থাকে। ওয়্যাক্সের কাজ কি? ওয়্যাক্সের কাজ হচ্ছে আমাদের বাতাসের মাধ্যমে যে সমস্ত ধূলিকণা বালিকণা রয়েছে সেইগুলো যাতে মিডিল এয়ার বা মিডিল কার্ন বা মিডিল পার্ট অফ এয়ারে পৌঁছাতে না পারে, কারণ ভেতরের জায়গাগুলো তো কোমল অংশ, সেই জায়গায় যাতে নোংরা ধুলোবালি পৌঁছতে না পারে সেই জন্য ওয়্যাক্স সিক্রেশন হয় আউটার পার্টে ওয়্যাক্স গ্ল্যান্ড থেকে, যার কারণে ওখান থেকে ওটা আটকে যায়, ভেতরে আর যেতে পারে না। এই জন্য বারে বারে কান খোঁচানো এটা ঠিক কথা নয়, ওয়্যাক্সকে আসতে দিতে হবে। কানটা ময়েশ্চার যত থাকবে তত কান ভালো থাকবে। অনেকের অভ্যাস আছে কানের মধ্যে ইয়ারবাডস ঢুকিয়ে খোঁচাখুচি করা, আছে কি না? কার কার আছে? এটা করা যাবে না। ওয়্যাক্স গ্ল্যান্ড ভগবান দিয়েছে ওই জন্যই যাতে ভেতরে কোনো ধুলোবালি না যেতে পারে। চলো লেখো, এইটার মধ্যে লেখো যে অডিটরি ক্যানাল, অডিটরি ক্যানাল is found here, auditory canal is found here that carries sound to middle ear, যা মিডল ইয়ারে সাউন্ডকে প্রডিউস করে নিয়ে যায়। ওকে, আচ্ছা, আর ওয়্যাক্স গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? লেখো ওয়্যাক্স গ্ল্যান্ড is present here, এইখানে ওয়্যাক্স গ্ল্যান্ড থাকে। কোথায়? আউটার পার্ট অফ দ্য ইয়ারে। মিডল পার্ট গুরুত্বপূর্ণ। আমরা যে টিম্প্যানিক মেমব্রেন বলি, অর্থাৎ যাকে আমরা বলি কানের পর্দা, সেই কানের পর্দা এই মিডল পার্টে পাওয়া যায়। লিখো ফাউন্ড tympanic membrane here, এইখানে টিম্প্যানিক মেমব্রেন ফাউন্ড হয়। এই মেমব্রেন কি কাজ করে? আমরা যে সাউন্ড সিগন্যাল পাই সেই সাউন্ড সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার মানে বাড়িয়ে দেয়। অর্থাৎ যদি ধরো কথার কথা 1 ইউনিট বাতাস বা এক ইউনিট সাউন্ড যদি আমাদের কানে পৌঁছায়, এই টিম্প্যানিক মেমব্রেনের কাজ হচ্ছে সেই 1 ইউনিট সাউন্ডকে 22 ইউনিটে কনভার্ট করা, অর্থাৎ 22 গুণ শব্দ বাড়িয়ে দেয়। ওকে, তাহলে লিখো দিস মেমব্রেন। আবার বলি, এই টিম্প্যানিক মেমব্রেন কি হিসাবে কাজ করে? আমরা কেউ ঢাক দেখেছি, ঢাক যে দুর্গাপুজোয় ঢাক বাজে আমাদের, সেই ঢাকের মধ্যে কি হয়? ঢাকের মধ্যে অংশটা থাকে মানে হলো অংশ থাকে, তাই না? ফাঁপা অংশ থাকে, আর তার বাইরে দিয়ে চামড়াটা লাগানো থাকে। সেই চামড়ায় যখন বাড়ি দেওয়া হয় তখন সেই সাউন্ডটা ইনক্রিজ করে এই মেমব্রেন, এটারই হচ্ছে কাজ। তাহলে লেখো দিস মেমব্রেন increases the amplitudes AMPLITUDES. It increases the amplitudes of sound signal up to what? Up to 22 times. অর্থাৎ সাউন্ড সিগন্যালকে 22 গুণ অ্যাম্প্লিটিউড করে দেয় এই মেমব্রেন। ওকে, এই মিডল পার্টটাকে আর একটা নাম বলা হয় যে দিস পার্ট is also called eardrumও বলে। ইয়ারড্রাম মানে ওই যে বললাম ঢোল বা ঢাক, তার মতনই কাজ করে এটা। আমাদের কানের মধ্যে যে সফট বোন বা স্মলেস্ট বোন যেটা স্টেপিস, হ্যাঁ, সেই স্টেপিস বোনটা কিন্তু এইখানেই পাওয়া যায়। লেখো আর একটা লাস্ট পয়েন্ট, এটা লেখো যে স্টেপিস
বোন অ্যান্ড আরেকটা মাসল আছে, সেটাকে বলে স্টেপেডিয়াস মাসল। অ্যান্ড stapedius muscles are found here, এইখানে আমরা ফাউন্ড করি। ওকে, তাহলে স্টেপিস বোন আর স্টেপেডিয়াস মাসলস কোথায় পাওয়া যায়? মিডিল পার্টে পাওয়া যায়, মিডিল ইয়ারে পাওয়া যায়, মধ্যকর্ণে পাওয়া যায়। গেল। ইনার পার্ট কি? দেখো, ইনার পার্টের মধ্যে একটা নার্ভ আছে, যে নার্ভটা এই যে টিম্প্যানিক মেমব্রেন যে সাউন্ডটাকে প্রডিউস করছে, সেই সাউন্ড সিগন্যালটাকে ব্রেনে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এই নার্ভটার। নামটা হচ্ছে অ্যাকস্টিক নার্ভ। লেখো, হিয়ার acoustic nerve is found that carries the sound signal to the brain, যেটা ব্রেইনে এই সাউন্ড সিগন্যালকে নিয়ে যায়। অ্যাকস্টিক নার্ভ, ACCAUSTIC, অ্যাকস্টিক নার্ভ হলো। তো এইখান থেকে কানের এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে। আরেকটা বিষয়, কান সম্পর্কে যে পড়াশুনো, হ্যাঁ, সেই কান সম্পর্কে পড়াশুনোকে বলা হয় অটোলজি। স্টাডি অফ, লিখে রাখো, স্টাডি অফ ইয়ার, কান সম্পর্কের পড়াশুনোকে বলা হয় অটোলজি। নেক্সট হচ্ছে আরেকটা পয়েন্ট, যেটা আমাদের কানের মধ্যে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এটা যায়, অর্থাৎ 45 ডেসিবল। ওকে, এটা লিখে রাখো। নেক্সট আমরা দেখব, সেটা হচ্ছে স্কিন হচ্ছে আমাদের শরীরে সব থেকে বড় অঙ্গ বা অর্গান। হ্যাঁ, স্যার ওটা 20 পরে 2টো শূন্য না 3টে শূন্য? 20,000। এখানে ডেসিবেল, DECI, হ্যাঁ, BEL, ডেসিবেল। দেখো, মানুষের কানের জন্য কমফোর্টেবল যেটা, সেটা হচ্ছে 60 to 65 ডেসিবেলস। ওকে, এবং বিলো 85, এটাও লিখে রাখো যে কমফোর্টেবল হচ্ছে 60 to 65 ডেসিবেল। আর মোটামুটি বলতে পারো যে আমাদের হিউম্যান ইয়ার যেটা সহ্য করতে পারবে সেটা হচ্ছে 85 ডেসিবেলের নিচে, লোয়ার দেন বা বিলো 85 ডেসিবেল। ওকে, চলো, সরি, সো মে আই রাব ইট, মুছে দিব? নোট হয়েছে সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। চলো, এরপর হেডিং লাগাও স্কিন। স্কিনের কথা যদি বলো, স্কিনে সবার প্রথমে লেখো যে দ্য লার্জেস্ট অর্গান
দ্য লার্জেস্ট মানব শরীরের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? স্কিন। দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি, লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি। স্কিন নিয়ে পড়াশোনাকে কি বলে জানো তো তোমরা? স্টাডি অফ স্কিন, ডার্ম্যাটোলজি। ডার্মাটোলজিস্ট। ডার্ম্যাটোলজি, ডার্মাটোলজি। তাহলে ডাক্তারবাবু হবে ডার্মাটোলজিস্ট বলবো আমরা। দেখো কানকেও না আমরা, এই সরি স্কিনকেও আমরা তিনটে পার্টে ভাগ করবো, কারণ স্কিনের তিনটে লেয়ার আছে, তিনটে লেয়ার। যেটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, একটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, যেটা তুলনামূলক শক্ত হয়, মানে একটু ইয়ে হয়, রিজিড হয়, আউটার মোস্ট লেয়ার। আরেকটা আছে মিডিল লেয়ার, মিডিল লেয়ার। আর একটা আছে হলো সেবাসিয়াস, এটাকে বলে ইনার মোস্ট লেয়ার, ইনার মোস্ট লেয়ার। আউটার মোস্ট লেয়ারকে বলা হয় এপিডার্মিস, এপিডার্মিস। মিডিল লেয়ারটাকে বলা হয় ডার্মিস, আর ইনার মোস্ট লেয়ারটাকে বলা হয় সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড বলা হয়। এই সেবাসিয়াস গ্ল্যান্ড, এইখানে প্রচুর পরিমাণে ফ্যাট জমা থাকে, হ্যাঁ। আর এই সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে ফ্যাটের সিক্রেশন হয়, পরবর্তীকাল সেই ফ্যাট কনভার্ট হয়ে আমাদের শরীরের বাইরে জল আকারে বেরিয়ে আসে, যাতে করে আমাদের শরীরের টেম্পারেচার কন্ট্রোলে থাকে। ওকে, এবার এপিডার্মিসকে নিয়ে একটু আলোচনা করতে হবে। এপিডার্মিসের দুটো লেয়ার আছে, তাহলে স্কিনের মোট তিনটি লেয়ার একটা দেখলাম আমরা। একটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, একটা হচ্ছে মিডিল লেয়ার, একটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার। তো আউটার মোস্ট লেয়ার যেটা, সেটাকে বলা হচ্ছে এপিডার্মিস। তো এপিডার্মিসকে যদি আমরা ভাগ করি, তো এপিডার্মিসকেও দুটো ভাগে ভাগ করব। এর যে বাইরের পাশ যেটা আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় কর্নিফাইড লেয়ার। আর এই এপিডার্মিসের কর্নিফাইড লেয়ারের ঠিক নিচে যেটা থাকে, সেটা হচ্ছে ম্যালফিজিয়ান লেয়ার। আর এই ম্যালফিজিয়ান লেয়ারের মধ্যেই আমরা যত সেই সোয়েটস গ্ল্যান্ডসগুলোকে এইখানে দেখতে পাই, মানে এর নিচেই রয়েছে সেবাসিয়াস গ্ল্যান্ড। তো সেবাসিয়াস অ্যাকচুয়ালি ডার্মিস লেয়ারে সোয়েট গ্ল্যান্ডস থাকে, ঠিক আছে, ডার্মিসের মধ্যে সোয়েট গ্ল্যান্ডস থাকে। ওকে, আচ্ছা চলো আমি আমার মতো নোট করাচ্ছি, এই পর্যন্ত যদি হয় তাহলে এরপরে আমরা যাব। আচ্ছা, এখান থেকেই ভাগ করে দিই আমরা। দেখো এপিডার্মিস গ্ল্যান্ডকে আমরা দুটো পার্টে আলোচনা করছি, দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি কর্নিফাইড লেয়ার, কর্নিফাইড লেয়ার। আর একটাকে আমরা বলবো হচ্ছে ম্যালফিজিয়ান লেয়ার, ম্যালফিজিয়ান, ম্যালফিজিয়ান লেয়ার। দুটো লেয়ার, কর্নিফাইড লেয়ার, ম্যালফিজিয়ান লেয়ার। কর্নিফাইড লেয়ারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ত্বকের সব থেকে বাইরে, যেটা আমরা চোখ, এই যে আমরা হাতটা, নিজের হাতটা দেখো, এই যে নিজের হাতটা যে যে পার্টটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কর্নিফাইড লেয়ার। অর্থাৎ ইট ইজ আউটার মোস্ট লেয়ার অফ স্কিন, ইট ইজ আউটার মোস্ট লেয়ার, আউটার মোস্ট লেয়ার অফ স্কিন। এটা স্কিনের আউটার মোস্ট লেয়ার। ওকে, এইটাকে কি বলা হয় জানো? কর্নিফাইড লেয়ারকে এই জন্য বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যেমন আমাদের সুরক্ষা বলদের মধ্যে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স কাকে বলে বলো তো? ফার্স্ট লাইন অফ ডিফেন্স কাকে বলে, কাদের বলে জানো? ডিফেন্সের মধ্যে বলো, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিএসএফ দের বলা হয়। বহিঃশত্রু আক্রমণ থেকে সর্বপ্রথমে রক্ষা করবে বিএসএফ, তো বিএসএফ কে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো সে তেমনি করে এই কর্নিফাইড লেয়ারকেও বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স এদের বলা হয়। এটা প্রোটেকশন প্রোভাইড করে আমাদের ইনার পার্ট অফ আওয়ার বডিকে। ওকে, ইট প্রোভাইডস protection, it provides protection from outer
হ্যাজার্ডস, আউটার হ্যাজার্ডস থেকে আমাদেরকে এই লেয়ারটা প্রোটেকশন প্রোভাইড করে। আর এটা হচ্ছে আমাদের ত্বকের সেকেন্ড লেয়ার, ইট ইজ সেকেন্ড লেয়ার অফ স্কিন, স্কিনের এটা সেকেন্ড লেয়ার। এইখানে একটা জিনিস পাওয়া যায়, এই ম্যালফিজিয়ান লেয়ারে এক ধরনের সেল পাওয়া যায়, সেটা মনে আছে কি? আগে আলোচনা করেছি আমরা, মেলানোসাইট, মনে নেই? melanocytes are found here, are found, found here, that produce মেলানিন। আমাদের ত্বকের রং কি হবে সূর্যের আলো পড়লে, এটা পড়েছি প্রিভিয়াস ক্লাসে। আর মেলানিন আমাদের কি করে? মেলানিন কন্ট্রোলস ডার্কনেস। স্কিন কালার, স্কিন কালার, স্কিন কালার। ওকে, গেল। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা ডার্মিসকে দেখব। তাহলে বলো দেখি, মানে এই মেলানোসাইটস কোথায় থাকে? ম্যালফিজিয়ান লেয়ারের মধ্যে থাকে। সোয়েট গ্ল্যান্ড কোথায় থাকে? ডার্মিসের মধ্যে সোয়েট গ্ল্যান্ড থাকে। ওকে, সো মুছে দিই তাহলে। এবার ডার্মিসকে লিখবো, এবার নোট করব। হয়েছে এই পর্যন্ত নোট করা? ওকে। আচ্ছা, একটা কথা তোমরা বললে যে দিল্লি সুলতানিটা ভালো বোঝা যাচ্ছে না বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, ওটা কি তাহলে আমি বাংলাতে নোট করে দেব? দিল্লি সুলতানি। না না দাদা, বলছি মানে এটা হিস্ট্রিটা একটু যদি ভালোভাবে জানা যায় তাহলে মানে, ও আচ্ছা মানে আচ্ছা, কোশ্চেন গুলো এটা বলছে আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা তো আমরা যখন ইন ডিটেলসে পড়বো তখন তো এক একজনকে নিয়ে আলোচনা হবেই, চাপ নেই। হুম। হুম, ঠিক আছে, চলো। তারপরে তোমরা এভাবে হেডিং লাগাও, ডার্মিস। হ্যাঁ, ডার্মিস। কেউ মাইক অন করেছিলে, কিছু বলবে নাকি? দাদা ওটাই বলছিলাম যে শুধু সুলতানি কেন, মুঘলটাও যেটা আছে ওয়ান লাইনার যেগুলো ছিল, মানে ওটা তো কখনো পড়িনি। ওই রকম ওরকম কিছু কিছু পড়োনি? জিনিস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো দেখে পর রীতিমতো ভয় লেগে যাচ্ছে যে এতদিন ধরে এই মুঘল পড়লাম, বাট এগুলো তো কখনো পড়িনি। হ্যাঁ দাদা, এটা সত্যি। হ্যাঁ, এটা পড়তে হবে তো। মানে সত্যি ওগুলো ভাবতেই পারছি না যে এগুলো কখনো টাচ করিনি, এমন এমন টপিক গুলো আছে ওখানে। হুম, এই জন্য বলছি, দেখো আমি পড়ার একটা নিয়মও বলবো, মানে মাইক অফ করে দাও বোন। দেখো, পড়ার যে আমি একটা সিস্টেম। কথা বলবো, হ্যাঁ, বলো। বলছি যে যদি ওই জীবন মুখোপাধ্যায়ের মাধ্যমিকের বইটা পড়ে তাহলে সবকিছু দেওয়া নেই। প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড যে বইটা আছে না, ওতে সব দেওয়া আছে। হ্যাঁ, আমি সেটাই বলছি। ইতিহাস যদি বাংলা থেকেও পড়তে চাও তাহলে জীবন মুখোপাধ্যায়ের প্রথম খণ্ড ভারতের ইতিহাস প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তারপর হচ্ছে তৃতীয় খণ্ড না পড়লেও চল, তৃতীয় খণ্ডে ইউরোপের ইতিহাসটা আছে। আর ফোর্থ যেটা, চতুর্থ খণ্ড বলে লেখা নেই, বাট ওই বইটার নাম আমি ছবিও তো বোধহয় তোমাদের দিয়েছিলাম নাকি? আছে হ্যাঁ দাদা, 4টে খণ্ডই আছে, মানে প্রথম খণ্ডটা তার মধ্যে ভালোভাবে পড়েছি, হ্যাঁ, বাকিগুলো সেরকম ভাবে পড়া নেই। ঠিক। দেখো, এই পড়াগুলো না একটু ছোট ছোট টার্গেট নিয়ে পড়বে। আমি বলেছিলাম একদিন, ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি পড়াটা তৈরি হয়ে যাবে। ভোলাটা খুবই অস্বাভাবিক কিছু নয়, ভোলাটাই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, সো আমরা পরীক্ষার আগে এত এত মক টেস্ট করে ফেলবো, সো অন্তত প্রিলিমিনারি নিয়ে ভাবনার কোনো জায়গাই নেই, মেন্সকে নিয়ে ভাবো, এটুকুন বলতে চাইছি আর কি। ওকে, চলো। ডার্মিস লেয়ার, ডার্মিস শুধু নয়, ডার্মিস লেয়ার বলে লেখো। ডার্মিস লেয়ারের মধ্যে আমরা সোয়েট গ্ল্যান্ডকে খুঁজে পাই। প্রশ্ন জিজ্ঞেস করবে সোয়েট গ্ল্যান্ড কোথায় থাকে? ডার্মিস লেয়ারে থাকে। দেখো, সোয়েট গ্ল্যান্ড presents here, a sweat gland is present here. সোয়েট গ্ল্যান্ড এখানে পাই আমরা। সোয়েট কি করে? আমাদের বডির টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। সোয়েট কন্ট্রোলস আওয়ার বডি টেম্পারেচার, বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে এই সোয়েট গ্ল্যান্ড। ওকে, সোয়েটস। আর এই সোয়েট গ্ল্যান্ডের সাথে কি কি নির্গত হয় ডার্মিস থেকে?
এক্সক্রিটস লেখো, এক্সক্রিটস সল্ট অ্যান্ড ওয়াটার ফ্রম আওয়ার বডি। আমাদের বডি থেকে জল আর লবণকে বের করার কাজ হচ্ছে এই ডার্মিস লেয়ারে। লাস্ট যে লেয়ারটা এখানে ছিল সেটা হচ্ছে কি বলতো, ইনারমোস্ট লেয়ারটা সেবাসিয়াস লেয়ার। সেবাসিয়াস লেয়ার, দেখো সেবাসিয়াস লেয়ারের মধ্যে এই সিবামের সিক্রেশন হয়। ইট সিক্রেটস সিবাম, SCBUM, সিবাম। সিবামটা অ্যাকচুয়ালি কি? সিবামটা হচ্ছে এক ধরনের ফ্যাট, ঠিক আছে? লেখো তৈলাক্ত পদার্থ। তৈলাক্ত পদার্থ মানে হচ্ছে one kind of fat, one kind of fat, সিবামটা। এই সিবাম আমাদের শরীরের ময়েশ্চারটাকে কন্ট্রোল করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো সিবাম maintains moisture of skin, স্কিনের ময়েশ্চারটাকে কন্ট্রোল করে সিবাম। এই সিবামটা না আমাদের যে ঠোঁট আছে না, ঠোঁটের মধ্যে কিন্তু সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে না, যার কারণে আমাদের ঠোঁট বারবার শুকিয়ে যায়। শীতকালে এটা আমরা বেশি ফলো করি, আবার অত্যাধিক গরম পড়লেও এটা আমরা ফলো করি। যেহেতু ঠোঁটে কোনো প্রকার সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে না, যার কারণে এই সিবাম ওখানে সিক্রেশন হয় না, যার কারণে ওখানে ময়েশ্চারটা লুজ হয় বারবার, আর যেটা আমরা লালা দিয়ে সেই ময়েশ্চারটাকে মেনটেন করি। তাহলে এখান থেকে লেখো যে সিবামের কাজটা কি। সিবাম যদি আমাদের শরীরে ডিক্রিজ হয়ে যায়, মানে সিবাম কমে গেল, তাহলে কি হবে? আমাদের যে স্কিনের যে ময়েশ্চার থাকবে না, স্কিন ময়েশ্চার, সেই স্কিন ময়েশ্চারও কমে যাবে। আর স্কিন ময়েশ্চার যখন কমে যাবে তখন কি হবে না, আমাদের স্কিনে ঘুচিয়ে যাবে, আমাদের স্কিন ঘুচিয়ে যাবে। স্কিন ঘোচানোকে কি বলি আমরা? স্কিন রিঙ্কলস পড়ে যাবে, স্কিন রিঙ্কলস পড়বে, স্কিন রিঙ্কলস ইনক্রিজ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে সিবাম যদি কম সিক্রেশন হয়, আমাদের স্কিনের ময়েশ্চার কমে যাবে। আমাদের স্কিনের ময়েশ্চার কমে গেলে যে স্কিন রিঙ্কলস সেটা বাড়তে থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তরুণ অবস্থায় আমাদের শরীরে সেবাসিয়াস গ্ল্যান্ড খুব ভালোভাবে কাজ করে, তাই না? তরুণ অবস্থায় আমাদের শরীরে সেবাসিয়াস গ্ল্যান্ড খুব ভালোভাবে কাজ করে। এখানে সেবাসিয়াস লেয়ার না বলে সেবাসিয়াস গ্ল্যান্ড বলাটাই শ্রেয়। সেবাসিয়াস গ্ল্যান্ড খুব ভালো কাজ করে, কিন্তু যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আমাদের এই সেবাসিয়াস গ্ল্যান্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। মাথায় রাখবো আমরা। তাহলে একটা কথা লিখে রাখো নোট বলে, যে লেখো যে সেবাসিয়াস গ্ল্যান্ড is absent, sebaceous gland is absent in lips, এটা লিপসে অ্যাবসেন্ট থাকে। আর একটা কি, আমাদের টিনেজ বয়সে আমরা যখন তরুণ অবস্থায় থাকি, সেই তরুণ অবস্থায় এই সেবাসিয়াস গ্ল্যান্ড খুব ভালো কাজ করে, মাচ অ্যাক্টিভ থাকে, মাচ অ্যাক্টিভ। কিন্তু যখন আমরা বুড়ো হব তখন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে নোটটা লিখে রাখো যে sebaceous gland is much active in teenage, টিনেজে অর্থাৎ তরুণ অবস্থায় এটা খুব অ্যাক্টিভ থাকে, বাট gets deactivated in old age, ওল্ড এজে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ওল্ড এজে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। চলো এই পর্যন্ত নোট লাগিয়েছি আমরা। আবার যদি কারো শরীরে এক্সেসিভ মাত্রায় যদি সিবামের সিক্রেশন হয়, হ্যাঁ, সিবামের সিক্রেশন যদি এক্সেসিভ মাত্রায় হয়, তাহলে সেটা না স্কিনের বাইরে বেরিয়ে একটা গুটি গুটি তৈরি করে আর কি। হ্যাঁ, সেটাকে আমরা কি বলি? অ্যাকনে বলি, অ্যাকনে বা ব্রণ। অর্থাৎ এই সিবাম থেকে একটা ডিজিজ আমাদের হয়,
একটা ডিজিজ আমাদের হয়। সেই ডিজিজটা কি? ডিজিজটা হচ্ছে যখন আমাদের শরীরে সিবাম এক্সেস হয়, অর্থাৎ সিবাম সিবাম যদি এক্সেসিভ হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের একনে প্রবলেম হবে। একনে মানে যেটাকে আমরা ব্রণ বলে থাকি। দেখবে ব্রণ কোনোদিন কোনো বুড়ো মানুষের ব্রণ হতে দেখেছো? ব্রণ কিন্তু হয় টিনেজ বয়সে, বাচ্চা বয়সে, মানে যে বয়সটা আমরা যে বয়সে রয়েছি এইরকম সময়ে কিন্তু এটা এই সিবামের প্রবলেমটা হয়। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে একনের প্রবলেমটার মূল কারণ কি? একনের মূল প্রবলেম হচ্ছে সিবামের এক্সেসিভ সিক্রেশন। গেল। আচ্ছা, আই তো অলরেডি আমরা পড়েছি, তাই না বলো? আইটা টোটালটাই আমরা পড়েছি। চলো, আই আমাদের যা পড়া হয়েছে এর মধ্যে আর সেরকম কিছু বলবার নেই। আই অলরেডি ইজ ফিনিশড। তাহলে এই আমাদের ছিল সেন্সরি অর্গানস, ঠিক আছে? সেন্সরি অর্গানসের সাথে আপাতত এর বাইরে কোয়েশ্চেন্স আসে না, যা আছে এর মধ্যেই আছে। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন করুক আর যাই করুক এটার মধ্যেই থাকে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম পড়বো। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। হ্যাঁ, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। এই নার্ভাস সিস্টেমটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা কি করব? নার্ভাস সিস্টেম কমপ্লিট হলে মোটামুটি আমরা শেষের দিকেই চলে আসব। নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা ব্রেইনটাকে মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়বো, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, রিপ্রোডাক্টিভ সিস্টেমের পর হিউম্যান ডিজিজ। আর হিউম্যান ডিজিজ পড়া হলেই মোটামুটি আমাদের জুওলজি যেটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে, জুওলজিটা শেষ হয়ে যাবে। তারপর জুওলজি যখন শেষ হয়ে যাবে আমাদের, তখন আমরা যাব কোথায়? তখন আমরা যাব হচ্ছে বোটানিতে। আর বোটানিতে গিয়েই আমরা আলোচনা করব সেলস নিয়ে, টিস্যুজ নিয়ে, প্লান্ট কিংডম নিয়ে, অ্যানিমাল কিংডম নিয়ে। আরও আমাদের কয়েকটা চ্যাপ্টার বাকি থাকবে, যেমন এভলিউশন চ্যাপ্টারটা বাকি থাকবে। হ্যাঁ, এভলিউশন থেকেও অনেক কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়। সো বেশ, আমরা সায়েন্সের মোটামুটি ধরো 70% আমরা শেষ করে ফেললাম, আর 30% আমাদের বায়োলজিতে থাকলো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা মন দিয়ে পড়তে থাকবো। আর দৈনিকের যে কাজটা দেওয়া হচ্ছে দৈনিক একটু করে নেওয়া। ওকে, কালকে একটা কথা বলি, কালকে আমাদের দুটো টেস্ট আসতে চলেছে, একটা বাংলায় একটা ইংরেজিতে। বাংলাতে একটা ঠিক টেস্ট আছে আসবে, দাদা। ইংরেজিতে একটা টেস্ট আসবে। আর সোমবার, কালকে না, ও কালকে রোববার। সানডে। হ্যাঁ, কাল তো পরের দিন সোমবারের দিন তোমরা গুপ্ত যুগের ওয়ান লাইনার্স গুলো পাবে, গুপ্তা পিরিয়ডটা বাড়িতে এখন পড়তে থাকো। আমি নেক্সট কিন্তু পড়া দিইনি, গুপ্তা পিরিয়ডই কিন্তু পড়া রয়েছে। ওকে, সো গুড নাইট টু অল, ভালো থেকো সবাই। দাদা বলো।